হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি এমডি ফজলুল হক অনিক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, ঈশ্বরদী পাবনা থেকে বলছি। বন্ধুরা, এটি আমার স্ট্রবেরির একটি মাঠ। এই মাঠে আমি মানে নিজস্ব তত্ত্বাবধানে এটা করেছি, মানে ব্যক্তিগতভাবে। মোটামুটি 15 কাঠার মতো জমি রয়েছে, সব মিলিয়ে, অর্থাৎ 3টা লোকেশনে করা আর কি। একটা লোকেশনে 10 কাঠা জমি রয়েছে আর 5 কাঠা স্প্লিট পট আর কি। তো বন্ধুরা, এটা মূলত আমার স্ট্রবেরি বাগানে এখানে চারার প্লট ছিল। এই চারাগুলো সেল করেছি এবং পাতলা করে তারপরে আবার মালচিং ঢোকাচ্ছি, এখন মালচিং পেপার দিচ্ছি। যদিও এটা একটি জটিল প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াতে দিতে প্রচুর লেবার লাগে আর কি। আমি প্রতিদিনই 3জন করে লেবার নিয়ে এগুলো করছি আর কি। অর্থাৎ যে সিস্টেমে আমি দিচ্ছি সেটা হলো, বেডের দৈর্ঘ্য অনুযায়ী মালচিং পেপারটা আগে কেটে নিই, তারপর বেডের উপরে শার্ট করে দুই পাশে 2জন মানে কেসি দ্বারা ওই গাছের যেখানে যেখানে গাছ আছে সেখানে আমরা ফুটো করে তারপরে গাছ 2 হাত দিয়ে আস্তে আস্তে গাছ ঢুকিয়ে দিই। এভাবে সম্পূর্ণ আমরা মালচিং করছি আর কি। এটাতে একটু মানে ব্যয়বহুল। তারপরে মালচিং না দিলে যে ফলগুলো হবে সেটা মাটিতে লেগে কিন্তু পচে যাবে। আবার আমার এখানে উইয়ের মানে আক্রমণটা বেশি। মাটিতে স্যাঁতসেঁতে বা খড়কুটো এ জাতীয় কোনো কিছু দিলে সেচ দেওয়ার পরে কিন্তু উই উই এসে যায়। 1-2 দিনের মধ্যে উই এমন পরিমাণে লাগে যে পুরো মাঠটাই আমার মানে শেষ করে দেয়। কাঁচা ফল, পাকা ফল সব কিছুই কিন্তু একেবারে ধ্বংস করে দেয়। গত বছর এটা আমি সমস্যা পড়েছিলাম। অনেক মানে ব্যয়বহুল, মানে খড় কিনে কেটে কেটে মালচিং দিয়েছিলাম, কিন্তু একদিন যখন সেচ দিয়েছি তখন একেবারে পরের দিন ফল হারভেস্ট করবো এমন সময় যে দেখি যে প্রায় 10-15 কেজি ফল, প্রতিটা ফল উই পোকা নিচে নিচে ফুটো করেছে, সিদ্ধ করেছে এবং অসংখ্য উই তার ওই মাটির মধ্যে ঘোরাফেরা করছে। তারপর থেকে কিন্তু আমি চিন্তা করেছি যে না, মালচিং পেপার দিয়ে করতে হবে, কারণ যেহেতু ওই কন্ট্রোল করা অনেক কঠিন এবং তখন কিন্তু দানাদার বিষ বা মানে মানবদেহের জন্য ক্ষতিকর এইসব স্প্রে করা আসলে খুবই মানে ঝুঁকিপূর্ণ। এটা ব্যবহার করলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আসলে ওটা তখন ব্যবহার করা ঠিক না। সুতরাং এই জন্য এই বছর পূর্ব প্রস্তুতি নিয়েছি যে মালচিং পেপার দিয়ে করবো। আর চারা উঠানোর পরে বেড পাতলা করে আমি মালচিং পেপার যেখানে চারা যেভাবে আছে সেভাবেই ফুটো করে আমি মালচিং পেপার দিয়েছি অলরেডি। মোটামুটি শেষের দিকে আর কয়েকটি বেড দিলেই পুরোটাই হয়ে যাবে। হয়তো 4-5টা বেড আমি রেখে দেব মাদার প্ল্যান্টের জন্য। সেখানে ফল আমি করব না, ফল 2-1টা ওখানে হলে হবে, না হলে নেই। এবং চারাগুলো আমি সংগ্রহ করব এবং এই চারাগুলো থেকে পরবর্তীতে আমি চারা তৈরি করে আবার পুনরায় আবার এই জমিতে আমি লাগাবো আর কি। তো বন্ধুরা, আসলে এই সময়ে আমি যেসব ফাঙ্গিসাইড এবং ইনসেকটিসাইড স্প্রে দিয়েছি সেগুলো আমি অ্যাট এ গ্লান্স আপনাদেরকে একটু বলে দেব। আপনারা যদি কতগুলো ওষুধ একসাথে দিতে পারেন সেই কম্বিনেশনটাও আমি আজকে ভিডিওতে বলবো, যেটা আপনার লেবার সাশ্রয় হবে। অর্থাৎ একটা ওষুধ একবার দিলে পরের দিন কিন্তু আরেকটা দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর লেবার খরচ হয়। যদি আপনি 3টা ওষুধ বা 4টা ওষুধ একসাথে মিশিয়ে দিতে পারেন, কিন্তু যাতে ফসলের ক্ষতি না হয়, কোনটা কার সাথে মিশাবেন সেটা জেনে বুঝে এবং প্র্যাকটিক্যালি প্রমাণ আছে এমন তথ্য নিয়ে আপনি এটা করতে পারবেন। তো বন্ধুরা, আমার কাছে যে তথ্যগুলো আছে এটা খুবই নির্ভরযোগ্য এবং আমি নিজে এগুলো প্রমাণ করেছি গত বছর। সেই কম্বিনেশনগুলো আমি আপনাদেরকে বলছি অ্যাট এ গ্লান্স। আমার কাছে অনেকগুলো কম্বিনেশন রয়েছে, প্রায় 13-14টা রয়েছে। সেগুলো আমি এখন একাধারে বলছি আর কি। আপনি বোরনের ডিফিসিয়েন্সি হলে বোরন সার, লিটোসেন এবং সালফোনেট এটা একসাথে স্প্রে করতে পারেন। এটা আমি করেছি, ভালো রেজাল্ট।
আবার বোরনের সাথে শুধু লিটোসেন দিবেন, এটাও দেওয়া যাবে, বোরন সারের সাথে ব্যবহার করা যাবে। তারপরে যদি আপনার গাছের পাতা বেশি পুড়ে যায় বা মানে রোগাক্রান্ত বেশি হয়, তখন আপনি কাইসিন দিবেন, কাইসিন, সানপনেট এবং সাথে ভার্টিমেক অথবা ডাইমেনশন। এই কম্বিনেশনটা খুবই ভালো কাজ করে অ্যান্টিবায়োটিক। আর ভিটামিন লিটোসেন, তার সাথে দিয়েছি প্রোক্লেম আর রোবরাল। লিটোসেনটা ভিটামিন, প্রোক্লেমটা অ্যামামেকটিন বেনজয়েড, আর রোবরালটা একটা ছত্রাকনাশক। এই তিনটা একসাথে মিশিয়ে আপনি স্প্রে দিবেন, কোনো সমস্যা হবে না। আবার রোবরালের সাথে সিলেটের জিঙ্কের ঘাটতি থাকলে যে আপনি জিঙ্ক স্প্রে দিবেন, সেক্ষেত্রে আপনি একটি ফাঙ্গিসাইড রোবরাল ইফ্রোডিয়ন সেটা ব্যবহার করবেন, অর্থাৎ রোবরাল প্লাস সিলেটেড জিঙ্ক প্লাস প্রোক্লেম অথবা ইম্যাক্টো অথবা ওয়ান্ডার যে কোনো একটা ব্যবহার করবেন। এই তিনটা একসাথে দিতে পারবেন। তারপর আছে রিডোমিল গোল্ড স্কোর এবং ওয়ান্ডার বা ইম্যাক্টো বা প্রোক্লেম, এটা দিতে পারবেন। লিটোসেনের সাথে লুনা সেন্সেশন এটা ব্যবহার করেছি। লুনা সেন্সেশনটা অনেক মানে ভালো একটি ফাঙ্গিসাইড, এটা দামও বেশি এবং খুব ভালো কাজ করে। আপনারা এটা ব্যবহার করতে পারেন স্ট্রবেরির জন্য, গাছের চেহারাই অন্যরকম হয়ে যাবে। এবং এটা কিন্তু হিউজ দাম, এবং 1-2 বার ব্যবহার করলে আপনি 2-3 দিনের মধ্যেই রেজাল্ট পাবেন, এত সুন্দর রেজাল্ট দেয় লুনা সেন্সেশন। সাথে আপনি লিটোসেন দিতে পারেন। হ্যাঁ, আর একটা আপনি কীটনাশকই দিতে পারেন, সবিক্রন আছে, এই জাতীয় কীটনাশক, অথবা হাতিয়ার আছে। আচ্ছা, আরেকটা অ্যান্টিবায়োটিকের কম্বিনেশন অ্যামিস্টার টপ অথবা ক্যাব্রিও টপ প্লাস ম্যানকোজেব আর ভার্টিমেক দিবেন। ম্যানকোজেব মানে আপনি ব্লু ম্যানকোজেব দিলে ভালো হয় স্ট্রবেরির জন্য, যেমন ওজেব আছে। সাথে ভার্টিমেক অথবা ডাইমেনশন অথবা ওবেরন এটা ব্যবহার করবেন। আবার লিটোসেন প্লাস ইন্ডোফিল এম এটা ব্যবহার করতে পারবেন। সবিক্রন প্লাস জাস পাউডার প্লাস ইম্যাক্টো অথবা প্রোক্লেম, স্কোর সিলেটেড জিঙ্ক দিতে পারবেন। আর একটা কম্বিনেশন লুনা সেন্সেশন প্লাস লিটোসেন প্লাস প্রোক্লেম। আর একটা কম্বিনেশন রয়েছে, এটা 13 নম্বর, ইমিটা প্লাস ইন্ডোফিল এম প্লাস বোরন। তো বন্ধুরা, আসলে এই যে কম্বিনেশনগুলো বললাম এটা কিন্তু খুবই ইফেক্টিভ, এবং এগুলো আমি ব্যবহার করে প্রমাণ পেয়েছি গত বছর ভালো রেজাল্ট। সেই রেজাল্টগুলো আমি ডায়েরিতে লিখে রাখি, এবং গত বছরে একটা ভিডিও দিয়েছিলাম। তো যারা সেই ভিডিও দেখেননি, যারা নতুন বা পুরাতন সকলের জন্য আবার আমি কম্বিনেশনটা বলে গেলাম। আশা করছি আপনারা অবশ্যই উপকৃত হবেন। এটা নিঃসন্দেহে ব্যবহার করবেন, নিঃসন্দেহে। এটাতে কোনো দ্বিধা রাখবেন না। শশা মাত্রা অনুযায়ী তিন রকম 4 রকম যেটা বললাম সেটা দিয়ে আপনি স্প্রে দিবেন, তাতে ইনশাল্লাহ আপনার ফলনের কোনো কম বেশি হবে না, গাছের চেহারাও সুন্দর হবে, গাছের চেহারাতে কোনো মানে ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না। আর যারা মালচিং দেননি এখনও, তারা আমার মতো এইভাবে মালচিং দিতে পারেন। মালচিং দিলে অনেক সুবিধা হয়, ঘাস কম হয়, নিরানো লাগে না, লেবার খরচ সব মিলিয়ে কম। এটা ডেফিনেটলি কম, মানে একেবারে প্রমাণিত এইটা। আর মালচিং দিলে কোনো সারও তেমন লাগে না, একটা ম্যাজিকের মতো কাজ করে। মানে শুধু পানি দিবেন আর উপরে ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড যেটা আছে, ভিটামিনে জাতীয় কিছু স্প্রে দিবেন, দিলে আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা স্ট্রবেরি মোটামুটি এর সাথে জড়িত রয়েছেন, তারা অবশ্যই বিভিন্ন রকম এলাকা ভিত্তিক বিভিন্ন রকম ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড ব্যবহার করেন। তো আমি কমন কিছু জিনিস যেগুলো আপনাদেরকে বলে দিই, যে যারা নতুন অথবা এলাকায় কী ওষুধ দিবেন বা খুঁজে পাওয়া যায় না, তাদের জন্য মানে হতাশ হবেন না। সেখানে লোকালি যেটা পাওয়া যায় শুধু গ্রুপ জেনে সেটা আপনি সংগ্রহ করবেন। আর মৌলিক যে জিনিসগুলো, যেমন অ্যান্টিবায়োটিক রয়েছে, অর্থাৎ রোগের যাতে আপনার আক্রমণ না হয় অথবা একটু রোগাক্রান্ত হলো, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো অ্যান্টিবায়োটিক দিতে হবে। তার মধ্যে রয়েছে লুনা সেন্সেশন রয়েছে,
ইনফিনিটি প্রো রয়েছে, নতুন একটা ওষুধ ইনফিনিটি প্রো, এটা বায়ারের, এবং লুনা সেন্সেশনটাও বোধ হয় বায়ারেরই। আর লিটোসিন ভিটামিনটা খুবই ভালো ভালো কাজ করে স্ট্রবেরির জন্য, এটা ব্যবহার করবেন। এটা হলো নাফকো কোম্পানির। না পাওয়া গেলে এরকম গ্রুপের অন্য কোনো ভিটামিন, যেমন ফ্লোরা আছে, তারপরে মিরাকুলান আছে, এই জাতীয় লোকালি যে আপনার কাছে যেটা পাওয়া যায় সেখানে থেকে নিয়ে আপনি এটা ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। স্ট্রবেরিতে আসলে আমরা বিভিন্ন রকম ফাঙ্গিসাইড ব্যবহার করে দেখেছি, এর সহ্য ক্ষমতা কিন্তু প্রচুর, মানে সহজে এটা কিন্তু ওষুধ বা কীটনাশক ব্যবহার করলে মরে না। অন্যান্য ফসলে যেমন একটু মাত্রা বেশি হলে অথবা কম হলে বা সমস্যা হয়, কিন্তু এটা কিন্তু হয় না, এর সহ্য ক্ষমতা কিন্তু প্রচুর। আর প্রচুর সারও খায়, সার এবং পানি, অর্থাৎ জমিতে ফাটতে দেওয়া যাবে না, জমির মাটি যেন ফেটে না যায়। জমিতে মোটামুটি একটু জো কন্ডিশন মতো রাখতে হবে, রসে রসে রাখতে হবে, কারণ এখন শীতকাল, পানির দিতে কোনো সমস্যা নেই। যেদিন পানি দিবেন সে একেবারে ভরে গাছের গোড়া পর্যন্ত পৌঁছে দেবেন। আমি যেদিন পানি দিই সেদিন কিন্তু একেবারে গাছের গোড়া পর্যন্ত ডুবিয়ে দিই, গাছের টপ এবং রানাসহ প্রতিটা অংশই কিন্তু পানি পায়। এবং বেশ কদিন পরে, মানে 5-7 দিন পরে আবার কিন্তু পানি দেওয়ার জো আসে, সাথে সাথে আবার পানি দিই। তো এখন পানিটার দিকে ইনশিওর করতে হবে, এই জমিতে কখনোই মানে শুকানো যাবে না, শুকিয়ে যাতে মাটি ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মাটি ফেটে গেলে কিন্তু অল্প দিনে আপনার চারা মানে মারা যাবে, আপনি টেরই পাবেন না। তো বন্ধুরা, যারা স্ট্রবেরি মানে এখনও চারা লাগাননি বা চিন্তা করছেন যে আমি ছাদে অথবা শখে কিছু স্ট্রবেরি চারা করব, তারা আমার কাছ থেকে রেডি প্ল্যান্ট নিতে পারেন। স্ট্রবেরি কিছু রেডি প্ল্যান্ট রয়েছে, অ্যাডেনিয়ামের চারা রয়েছে, অ্যাডেনিয়ামের বিভিন্ন কালার রয়েছে, এটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো এই যে অ্যাডেনিয়ামের চারাগুলো দেখতে পাচ্ছেন, আমার অনেকগুলো অ্যাডেনিয়াম রয়েছে, প্রায় হাজার দশেক অ্যাডেনিয়ামের চারা হবে, বড় ছোট সব মিলিয়ে। তো আমি কিন্তু এগুলো বিক্রি করে দেবো, পাইকারি বিক্রি করে দেবো। আপনারা যারা আগ্রহী এই জগতে আছেন অ্যাডেনিয়ামের চাষি, তারা অবশ্যই যোগাযোগ করবেন, মানে দাম আলোচনা সাপেক্ষে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। আর স্ট্রবেরি যারা রেডি প্ল্যান্ট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। রেডি প্ল্যান্ট কিন্তু অলরেডি সেল শুরু হয়ে গেছে, এবং চারার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। এটা উইন্টার ডন রয়েছে রেডি প্ল্যান্টের, মানে বড় ব্যাগে আর কি, এই যে এরকম ব্যাগে তৈরি করা হয়েছে। প্রায় 1000 চারা আমি দিয়েছি, 1000 চারা তৈরি করেছি। এর মধ্যে অলরেডি অনেক চারাই বিক্রি হচ্ছে প্রতিদিনই। তাই আশা করছি অল্প সময়ের মধ্যেই চারাগুলো শেষ হয়ে যাবে। যারা নিতে চান তারা অতি সত্বর যোগাযোগ করবেন, অল্প সময়ের মধ্যেই আপনি চারাগুলো অর্ডার করলে আপনি পেয়ে যাবেন। হোম ডেলিভারিতেও দেওয়া যায়, স্টেট ফার্স্ট কুরিয়ারে আমি হোম ডেলিভারিতে পাঠাই, আর সুন্দরবন কুরিয়ারেও পাঠানো হয়। আপনি যদি এরকম ওই যে নীল রঙের ক্যারেটে নিতে চান, তো একটা ক্যারেটে কিন্তু প্রায় 20টার মতো চারা বসানো যাবে এরকম সাইজের ব্যাগে। সুতরাং এগুলো আপনি অর্ডার করে নিতে পারেন, এবং পরবর্তী বছরের জন্য কিন্তু এই চারাগুলো আপনি মাদার প্লান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু আপনি সহজেই মানে মুভিং করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আর কথা না বলে এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।